মারের সিন ছিল। আচ্ছা, সেইটা সিনে একটা থাপ্পড় মারতে বলেছিলেন তনুদা, উনি থাপ্পড় মারার পরেও আমার বিনুনি ধরে বাসের সঙ্গে আমার কপাল ঠেকিয়ে দিয়েছিলেন। অদ্ভুত ভালো লেগেছিল শর্মিলা ঠাকুরের ব্যবহার, কি সুন্দর আমার সঙ্গে কথা বলতেন, ডেকে বলতেন এই অনামিকা এসো একসঙ্গে খাবো। আমি না ভাবতাম এ কি, এই শর্মিলা আরাধনা, এই শর্মিলা অমানুষ, এই শর্মিলা ঠাকুরের সঙ্গে আমি পাঠ করছি। এখন কোনো পুরনো শিল্পীকে কেউ সম্মান দেয় না। আমি সিরিয়াল করতে গিয়ে আরও বুঝেছি যে কোনো না, কে বড়, আমি বড় ভাই, ক্যামেরার সামনে যাবো ফাটাফাট ডায়লগ বলবো চলে আসবো, থাবড়ে বার করে দেবে ফ্লোর থেকে। এখন ফ্লোরের মধ্যে চ্যাংড়ামো হয়, সারা জায়গায় রটে গেছে আমি অসুস্থ, আমি অসুস্থ না, আমি দিব্যি কাজ করে বেড়াচ্ছি। দিদি, সম্প্রতি একটি ইন্টারভিউ আপনি খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু সেখানে কিছু ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে, ভুলভাবে মানুষের কাছে যাচ্ছে, কি বলবেন? এটা দেখে আপনি অত্যন্ত কষ্ট পেয়েছেন? আমি কষ্ট পেয়েছি, কারণ আমি তো ওইভাবে বলিনি, এরা অন্যভাবে লিখছে। হ্যাঁ, সেইটার জন্য আমার খুব খারাপ লেগেছে। এই আনন্দবাজার অনলাইন ওনারা ফোন করেছিলেন একটা ইন্টারভিউ নেবেন বলে, আমার কিরকম গরম হয়ে গেল মাথাটা। আমি বললাম না, আমি এক্ষুনি ভাবতে পারছি না, আপনাকে কবে ডেট দেবো পরে বলবো। আমি ভাবলাম যে তোমার মাধব বললো আমার কাছে অর্পিতার নাম্বার আছে, আমি বলবো। আমি যেটা বলিনি সেটা অন্যভাবে, যেমন কিছুদিন আগে বেরিয়েছিল যে অনামিকা সাহা নার্সিংহোমে ভর্তি, হাসপাতালে ভর্তি। হ্যাঁ, আমি তারপর বাধ্য হলাম নিজে বলতে ওই যে আপনারা এরকম মিথ্যে রটনা রটাবেন না। হ্যাঁ, আমার একটা সার্জারির কথা হয়েছিল, কিন্তু আমি তো হাসপাতালে ভর্তি হইনি, তাহলে এইসব রটনা কেন হচ্ছে আমার নামে? সারা জায়গায় রটে গেছে আমি অসুস্থ, আমি অসুস্থ না, আমি দিব্যি কাজ করে বেড়াচ্ছি। আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আউটডোরে, সেখানে 4 দিন আমি থেকে আউটডোরে কাজ করে এলাম, 3খানা ছবি করে এলাম, রেশন কার্ড একটা, লোন একটা প্রেম, লাভ, প্রেম, ভালোবাসা। তাহলে আমি তো কাজ করে বেড়াচ্ছি। আপনারা এইভাবে উল্টোপাল্টা লিখলে কিন্তু খুব। একদিন আমার জীবনে ছিল যখন আমি এসেছিলাম 17 বছর বয়সে অভিনয় জগতে, তখন তোমাদের মতন এরকম মেয়েরা কেউ ছিল না, তখন সব ছেলেরা। তো আমি খুব দুঃখ করে বলেছিলাম স্বপনদাকে, আচ্ছা স্বপনদা, আনন্দবাজার, অন্যান্য কাগজ, সব জায়গায় ছবির যখন রিভিউ দেয়, এখন তো সেগুলো উঠে গেছে সব, রিভিউ যখন ওরকম করে দিত আনন্দবাজারে, তাতে ক্যারেক্টারের নাম সেটা থাকতো, ব্র্যাকেটে থাকতো অরিজিনাল নাম। তো দীপঙ্কর দা, লাবণী বা বুম্বার তো থাকবেই, হিরো হিরোইনের কথা বাদ দিলাম, ক্যারেক্টার আর্টিস্ট যারা, তাদেরও কিন্তু ক্যারেক্টারের নাম দিয়ে ব্র্যাকেটে তাদের নাম দেওয়া হতো, কিন্তু আমার শুধু ক্যারেক্টারের নামটাই থাকতো, আমার ব্র্যাকেটে আমার নাম দিত না। তো এবার আমার খুব কষ্ট হয়েছে। আমি একদিন স্বপন সাহাকে শুটিং করতে করতে বললাম, আচ্ছা দাদা, স্বপনদার ছবিতেই বোধহয় রিভিউ বেরিয়েছিল, আচ্ছা স্বপনদা সকলের নাম দেয়, আমার নাম দেয় না কেন? তো স্বপনদা হঠাৎ আমার মাথার উপরে হাত দিয়ে বললেন, তোমার তো নাম নাই, ওই জন্য তোমার নামটা দেয় না, তুমি তো অনামিকা, ওই সব ভাববো না, ভালো কইরা পাঠ করো। তো আমি ভাবিনি, কিন্তু তারপর দামু বলে রাজা সেনের একটা ছবি করতে আমি বোলপুর গেছিলাম। তো বোলপুরে রাজা সেন 10 দিন ছিলাম ওখানে। লাস্ট বোধহয় 2 দিন আগে আমাকে রাজাদা বললেন যে অনামিকা, আমার ফ্ল্যাটে একটু চলে এসো, একই হোটেলে ছিলাম, ফ্লোর ভাগ করে, তো তুমি চলে এসো। কটায় দাদা? বললো 7টা, 7:30 এরকম। ওই প্রেস থেকে সবাই এসছে, তো ওদের ইনভাইট করেছি, তো রাত্রিবেলা আজকে আমি প্রেস মিট করব। ঠিক আছে, আমি গেছি, কথাবার্তা হয়েছে, রাজাদার সঙ্গে কথা হয়েছে, রাজাদা বলে দিয়েছেন, রঘুবীর যাদব করেছিল মেন, এই 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 এরা এই রোল করছে, সব বলে গেছে। এইবার আমি যখন উঠে ঘরে চলে আসছি আমার রুমে, তখন 2টো ছেলে আমার পেছন পেছন এলো, এসে কি দিদি পার্টি দিচ্ছেন না, খাওয়াচ্ছেন না,
তাহলে কি করে হবে, পাবলিসিটি কি করে হবে? আমাদের ডাকুন, একদিন পার্টি দিন। তা আমি না তখন বেশি কথা বলতে পারতাম না, জান। আমি এরকম তাকিয়ে বললাম, না আমি কি করে পার্টি দেবো, ঠিক আছে লিখবেন না আপনারা, বলে চলে গেছি। এইবার তারপরে কাজ করতে 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 একটা টাইমে কোন ছবির আমি জানি না, একটা হোটেলে সুপ্রিয়া দি, মানে ওই কার ছবি করলাম যেন, ওটা সুপ্রিয়া দেবী মেন ক্যারেক্টার, ওতে লাবণীও ছিল আমিও ছিলাম। তো আমরা ওই এইরকমই ট্রেলার লঞ্চ তখন ছিল না, তখন এইরকমই বোধহয় একটা পার্টি দেওয়া হয়েছিল, গেট টুগেদার। তো সুপ্রিয়া দি বসে আছে, সুমিত্রা মুখার্জি বসে আছে, তো ওদের পাশে হাসি দিয়ে আমাকে টেনে নিয়ে বললো, এই অনামিকা এখানে বস। তা আমি এখানে বসলাম। এইবার মিডিয়ার কয়েকজন এলো, এসে যে ক্যামেরা নিয়ে দেখে থেকে আমাকে বললো, প্লিজ আপনি একটু সরে যান না এখান থেকে, বলে ওদের ছবি নিল। আমি আস্তে করে উঠে পাশেই চলে গেলাম। এইরকম ছিল জানো আগে। এবং প্রত্যেকটা, আমি তো বলি, আমি একটা ডায়লগে বলে এসেছি, নারী জাগরণের সময় এসেছে, এইবার নারীরা বুঝিয়ে দেবে যে তাদের কতখানি শক্তি। তো কেন আমাদের এইভাবে দাবিয়ে রাখা হয়েছে? আজ আমি এখানে, এখনও ঋতু আসেনি, কেউ আসেনি, আমি এখানে চলে এসেছি, কিন্তু আগে হলে আমার ধারে কাছে কেউ আসতো না, কেউ না। তার জন্য আমার কোনো দুঃখ নেই, আক্ষেপ ছিল। এইবার সেই আক্ষেপটা বেরিয়ে যাচ্ছে, এতদিন বার করিনি, কিন্তু এইবার এখন মনে হয় আর চুপ করে বসে থাকা যায় না। মানে আমাকে উঠিয়ে দিয়ে ওনাদের ছবি নিল, আমাকে পাশে বসতেও দিল না, এরকম করে করা হয়েছে। এবং হয়তো ঈশ্বরের এটা ইচ্ছে ছিল, সেই থেকে না আমি আরও মজবুত হয়েছি আমার ভেতরের, যে না, আমাকে অভিনয় এমন করতে হবে যে একদিন সবাই বলবে যে শুধু রূপ থাকলে হয় না, যেটা বুম্বা বলেছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদের সময়। প্রত্যেকে বলেছিল যে বাবা, হেমা মালিনীর রোল তোমরা অনামিকা সাহাকে নিচ্ছ, ও ওই গ্ল্যামার কোথা থেকে পাবে? তখন হরা, তুই, আমাদের যে স্বপন গুহ এডিটার, সে পর্যন্ত বলেছিল। এখন যা করে আমাকে দেখা হলে প্রায় কেঁদে ফেলে, হ্যাঁ কি ভুল করেছি আমি ওটা বলে। তো করুণা চক্রবর্তীর স্ত্রী মারা গেল কয়েকদিন আগে, খুবই দুঃখের। আমি গিয়েছিলাম, ঋতুও গেছিল বোধহয় বাড়িতে। যাই হোক, আমি সেটাই বলছি যে আমাদের প্রত্যেককে বাধা দিয়েছে যে না না, অনামিকাকে এই রোলে নিও না। কিন্তু বুম্বা তখন বলেছিল, হেমা মালিনীর রূপ ছিল, অনিল কাপুর ছিলেন, মাধুরী দীক্ষিত ছিলেন, কিন্তু জামাই রাজা হিট করেনি। এইবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখো, অনামিকা সাহার বুঝলাম সেই গ্ল্যামার নেই, এইবার দেখে নিও যে অভিনয় দিয়ে কোথায় যাওয়া যায়। এইটা কিন্তু বুম্বা বলেছিল। সেই তো এরকম মানে সহ অভিনেতা অভিনেত্রী বা এরকম আরো কত অপমান আপনাকে সহ্য করতে হচ্ছে? অনেক ওগুলো আর বলে লাভ নেই, কিন্তু একটা দুটো ইনস্টেন্স একটু বলুন না, একটু শুনতে চাই। কিছু অভিজ্ঞতা অবাক হয়ে শুনিয়ে গেল, একটু ভালো লাগে, জানতেও পারি আমরা। সেটা সিরিয়ালে, হ্যাঁ, যেমন অঙ্কুশ, আমি অঙ্কুশ ও ইন্দ্রিলার কথা কোনোদিনও ভুলবো না। ওরা আমার বাড়িতে এলো, আমি বললাম আমার বাড়িতে আসলে লাঞ্চ না করে আমি কাউকে যেতে দিই না। লাঞ্চ করলো, সারাদিন স্ক্রিপ্ট শোনালো, সব কিছু হলো। আমি মহরতে গেলাম, সেখানে বুম্বাও ছিল, ওর ছেলে কৃষাণজিৎও এসেছিল। তো সবাই মিলে আমরা ওখানে খাওয়া দাওয়া হইচই করে সব কিছু করলাম। কিন্তু ব্যাড লাক, দেখো আমার অপারেশনের ডেট পিছিয়ে গেল, কারণ আমি আউটডোর থেকে না কাশি সর্দি এমন হলো, ডাক্তার বললো এই অবস্থা অপারেশন করা যাবে না, আপনার কাশি না কমলে। তো পিছিয়ে গেল, এমনভাবে পড়লো যে আমার 28 তারিখ অপারেশন হলো, 1 তারিখে ছেড়ে দিল, 5 তারিখে শুটিং। তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, উনি বললেন হ্যাঁ আপনি শুটিং করতে পারেন, ঘরের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করা, ডায়লগ বলা, এইগুলো করবেন, কিন্তু দৌড়োদৌড়ি বা লাফালাফি বা এই ধরনের খুব তাড়াতাড়ি আর সিঁড়ি ভাঙা টাঙা এইসব করবেন না। ও মা, 4 তারিখ রাত্রিরে অঙ্কুশের ওখান থেকে ফোন এলো যে দিদি বম্বে থেকে ফাইটাররা এসছে,
কালকেই ক্লাইম্যাক্স করবে, কারণ 6 তারিখে ওদের টিকিট কাটা, ওরা ফিরে যাবে। আমি ডাক্তারকে বলতে, ডাক্তার বলল সরি আমি পারমিশন দেবো না। মানে ভাবো বেলগাছিয়া রাজবাড়ির ওই সিঁড়ি, ওইখান দিয়ে আমি টকটক করে দৌড়ে ওপরে উঠবো, তারপরে দড়ি দিয়ে আমার পেটে বেঁধে আমাকে ঝুলিয়ে রাখবে ক্লাইম্যাক্স শট। তখন আমি বললাম যে অঙ্কুশ কিছু মনে করো না, দেখো শরীর তো খারাপ হয়ে গেলে একটা ছবির জন্য, এত বছর 45 বছর আমি অভিনয় করছি, কিন্তু সেটা দুঃখের শেষ থাকবে না। ঠিক আছে, আমি আবার যদি ছবি তুমি নিশ্চয়ই করবে, তখন আমি কাজ করব। তো ও একটা ভয়েস মেসেজ দিয়েছে, আমি রেখে দিয়েছি সেটাকে, যে দিদি আমি নেক্সট ছবি খুব তাড়াতাড়ি আরম্ভ করছি, তুমি সার্জারি যা করার করে নাও, এই ছবিটা আর না করতে পারবে না। তো এই যে নিউ জেনারেশনে মানে বুম্বার মতন কি হবে আমি জানি না, কিন্তু এই ছেলেটার মনটা, এই যে এদের পেয়ারটা ভীষণ ভালো। দিদি আপনি একটু আগে বলছেন পুরাতন যেহেতু ছবির নাম, এবং পুরনোদের জন্যই সমৃদ্ধ হয়েছে ইন্ডাস্ট্রি একসময়, কিন্তু সেই দামটাকে এখন বর্তমান সময়ে কতটা পাওয়া যায়, কতটা দেওয়া হয়? এখন এই ছবিটা রিলিজ করলে বোঝা যাবে। এমনিতেও শুধু ছবিটা নিয়ে না, এমনিতেও আমি বলছি হ্যাঁ, কতটাই পুরাতন যারা সিনিয়র আর্টিস্ট, হ্যাঁ, কতটা সম্মান দেওয়া? না ওই সব উঠে গেছে, এখন কোনো পুরনো শিল্পীকে কেউ সম্মান দেয় না। আমি সিরিয়াল করতে গিয়ে আরও বুঝেছি যে কোনো না, কে বড়, আমি বড় ভাই, ক্যামেরার সামনে যাবো, ফাটাফাট ডায়লগ বলবো, চলে আসবো, এক্সপ্রেশন ওইসব ওরা মানে না। তার জন্য আমি সিরিয়াল করতে চাই না, কারণ আমরা যেভাবে মানুষ হয়েছি, মানে আজকে অভিনেত্রী অনামিকা সাহা বলেই তো তোমরা এইভাবে আমার কাছ থেকে নিচ্ছ, তো সেই অভিনয়টা কে শেখালেন? আমার 17 বছর বয়সে আমি অভিনয় জগতে এসেছি। আমার গুরু তরুণ মজুমদার, তিনি আমাকে নিয়েছিলেন সংসার সীমান্তে। তো একটা অনুপ কুমার আমার বর, ভাবতে পারছো যে একটা মেয়ে, 17 বছরের মেয়ে অনুপ কুমার, যার ছবি দেখে দেখে আমি ব্যস্ত, মানে আমরা কোথায় রাখবো তাকে, সেই অনুপ কুমারের সঙ্গে আমি পাঠ করছি। তখন তনুদা আমাকে একটা শর্ট দিয়েছিলেন যে আমার বিয়ে হয়েছে, আমি গেছো মেয়ে, আমাকে ওই মালা ফালা পরে এসে ঘরের দরজা বন্ধ করে শটটা, ট্রেনের ওপরে ক্যামেরা, শক্তি বন্দ্যোপাধ্যায় ক্যামেরাম্যান মারা গেছেন, তনুদা তো চলে গেছেন, তো ওই ওপরে থেকে উনি নেবেন, আমি টুকটুক করে এসে দেখব যে অনুপ কুমার পায়ের ওপরে পা দিয়ে এরম নাচাচ্ছে। তা আমি দেখে ভাবছি যে এই ছেলেটার সঙ্গে আমার বিয়ে হলো, এর সঙ্গে আমি মারধর করি, এ তো পাজি বদমাস ছেলে, এর সঙ্গে আমি ছি কি জানি। তারপরেই আমার মনে হবে এই ছেলেটার সঙ্গে সারা রাত আমাকে শুতে হবে। আমি কি, তনুদা কাট করলেন ওই পর্যন্ত করে, নেমে এলেন, নেমে এসে আমাকে বললেন আপনি একটু এদিকে আসুন তো, উনি সবাইকে আপনি করে বলতেন, আপনি একটু এদিকে আসুন তো। আমি গেলাম, গিয়ে আমাকে বললেন যে আমি আপনার ক্লোজ যাব। তো আমি তো ক্লোজ বুঝতে পারছি না তখন, আমি বললো যে আপনার শুধু ফেস আর চোখ এইটা আমি চাই। তো এইবার কি হলো, আপনার চোখের মধ্যে সবগুলো বার করতে হবে। আমার তো প্রায় কেঁদে ফেলার কায়দা। আমি ভাবছি, তখন আমি প্রেমেও পড়িনি, আমি বুঝিও না যে কীভাবে। তনুদা দেখালেন, দেখে যতটুকু পারলাম আমি করলাম, কিন্তু সেই ধরো 45 বছর আগে এখনো সেই চোখ ওরা শেখানো আমি ভুলতে পারি না। দিদি, শর্মিলা ঠাকুরের সঙ্গে আপনি কাজ করেছেন, কিরকম অভিজ্ঞতা? যা অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, এরকম কি অভিজ্ঞতা না? আরো না, দারুণ অভিজ্ঞতা। তখন তো এইসব ছিল না, তখন পুরো আমাদের টালিগঞ্জের ইয়েই আলাদা ছিল। টালিগঞ্জের ছবি যারা করতেন, বা প্রভাত রায়ের এইটা প্রথম ছবি প্রতিদান, তাতে আমি শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করলাম। আমাকে হঠাৎ বলা হলো যে প্রভাত রায় ঘরে ঢুকলেন, NT1-এর সেট, ঢুকেই বললেন যে এই অনামিকা আমার সঙ্গে একটু এসো তো। বললাম কোথায়? বললো এই রিঙ্কুর একটা প্রবলেম হয়েছে। রিঙ্কু মানে শর্মিলা ঠাকুর। কী প্রবলেম?
তার আগে আমি ওনার সঙ্গে কথা টথা কিছু হয়নি। তো একটা প্রবলেম হয়েছে, ওর হেয়ার ড্রেসার আসেনি, উনি বিনুনি করবেন। তো উনি এতখানি করে পেছনটা আর করতে পারছেন না, কাউকে একটা হেল্প করার জন্য চাইছেন। তো ওনারে তো যাকে তাকে নিয়ে যেতে পারি না, তো একটু তুমি হেল্প করো না গিয়ে ওনার কাছে। এই আমি ঘরে ঢুকলাম, উনি বললেন এসো এসো, দেখো আমি করে নিয়েছি, কিন্তু একটুখানি ধরো যে আমি লাস্ট ওইগুলো করতে পারি। আমি বললাম না দিদি, আমি করে দিচ্ছি। করে আমি ওই বিনুনিটা করে দিলাম। এই হচ্ছে ওনার সঙ্গে আমার ফার্স্ট দেখা। এরপরে পাল্লা রোডে আমরা আউটডোরে গেলাম, সেখানে আমরা ছিলাম রঞ্জিত মল্লিক, শর্মিলা ঠাকুর, আমি, ভিক্টর দা, সবাই। এবং মানে অদ্ভুত ভালো লেগেছিল শর্মিলা ঠাকুরের ব্যবহার, কি সুন্দর আমার সঙ্গে কথা বলতেন, ডেকে বলতেন এই অনামিকা এসো একসঙ্গে খাবো। আমি না ভাবতাম এ কি, এই শর্মিলা আরাধনা, এই শর্মিলা অমানুষ, এই শর্মিলা ঠাকুরের সঙ্গে আমি পাঠ করছি, ভাবতে পারতাম না। আমার দিদি তুমি তো অনেকগুলো বছর তো হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, এখন যখন মিটু নিয়ে প্রচুর চর্চা হয়, সেই সময় কি কোরকম না, প্রচুর না, কোনো না না, থাবড়ে বার করে দেবে ফ্লোর থেকে। এখন ফ্লোরের মধ্যে চ্যাংড়ামো হয়। আর তখন কি ছিল, আমরা ঢুকতাম, প্রথম ফ্লোরকে প্রণাম করতাম, তারপরে গিয়ে ক্যামেরার প্রণাম করতাম, তারপরে শট শুরু হওয়ার আগে ডিরেক্টরকে প্রণাম করে তারপরে আমরা শট দিতাম। আপনার কাছে প্রিয় অভিনেতা এবং খুব খারাপ অভিনেতা, যার সঙ্গে খুব একটা বিশেষ আর সহ অভিনেতাই মানে খুব একটা ভালো সখ্যতা তৈরি হয়নি কোনো একটা বাজে কোনো কারণের জন্য, কি কিরকম? না না, আমার সঙ্গে সকলের সঙ্গে ভালো রিলেশন, কেউ বলতে পারবে না যে অনামিকাদির সঙ্গে আমার খারাপ ঝগড়া হয়েছে বা কোনো কিছু হয়েছে, আজও পর্যন্ত আমি শুনিনি। এখন বাইরে কি করেছে আমি জানি না, কারণ আমাদের সময় আমরা খুব মিলেমিশে কাজ করতাম, সমস্ত শিল্পীরাই ইয়ার্কি ফাজলামি করছি, মেকআপ রুমে একসঙ্গে খাচ্ছি দাচ্ছি সব। যেমন শুভেন্দুদা, সৌমিত্রদা, একটা ছবিতে আমরা অভিনয় করছি টেকনিশিয়ানে তখন শুভেন্দুদা সৌমিত্রদাকে বলছে, আরে পলুদা কি হয়ে গেল টালিগঞ্জ পাড়ায়, বেনে জল ঢুকে গেল তো। তো পলুদা মানে সৌমিত্রদা বলল, মানে বুঝতে পারলাম না তো। বলল এখানে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, চ্যাটার্জি, ব্যানার্জি এইসবই এতদিন ছিল, এই সাহাসুয়োর কোথা থেকে ঢুকে গেছে, এ তো বেনে জল ঢুকে গেল। আমার এত কান্না পেয়েছিল, আমি বাড়িতে গিয়ে আমার মাকে বললাম, মা সাহাসুরিটা কি? আমার মা বললেন সুরি আলাদা, যারা মদের ব্যবসা করে তাদেরকে বলে সুরি, আর আমরা হচ্ছি বৈশ্য সাহা বাংলাদেশে। যখন স্বপন সাহা এলেন, ওনাকে গিয়ে বললাম তবু দাদা একজন সাহা এলো, তারপরে তো ঋদ্ধিমান সাহাটা সব। আচ্ছা দিদি, এই যে সম্প্রতিকার একটা ইন্টারভিউর মাঝখান দিয়ে খবর থেকে আমরা পেলাম যে খুব একটা সখ্যতা ছিল না নাকি এর সঙ্গে, ওই সন্ধ্যা রায়, অভিনেত্রী সন্ধ্যা রায়ের সাথে উনি নাকি মেরেও ছিলেন। সখ্যতা কি, মেরেছিলেন মানে উনি নিজে মারেননি, মারের সিন ছিল। আচ্ছা, সেইটা সিনে একটা থাপ্পড় মারতে বলেছিলেন তনুদা, উনি থাপ্পড় মারার পরেও আমার বিনুনি ধরে বাসের সঙ্গে আমার কপাল ঠেকিয়ে দিয়েছিলেন। তো তনুদা ট্রেনের থেকে চিৎকার করে নেমে এলেন, আর আবার কপাল ফুলে ঢোল, উনি বেরিয়ে গাড়িতে উঠে উনি টুরিস্ট লজে চলে গিয়েছিলেন। কেন এরকম কি আগে কেন আর ঘটেছে কোনো সময় এরকম? আপনার কেরিয়ারে আপনি প্রচুর সিনেমা করেছেন, থিয়েটারের সঙ্গে আপনার কিরকম? থিয়েটার তো আমার প্রাণ, ওখান থেকেই তো আমি এলাম। থিয়েটার তো একটার পর একটা। প্রথম হলো মহেন্দ্র গুপ্তর, তোমরা নাম শুনেছো কিনা জানি না, বিখ্যাত লোক নাটকে কৃষ্ণকান্তের উইল, সেটাতে করতাম আমি। সুব্রতা চ্যাটার্জি করতেন ভ্রমর, তো ওখানে আমি করেছি 1.5-2 বছর। তারপরে করলাম অপর্ণা সেনের সঙ্গে স্বরলিপি বিশ্বরূপায়। অপর্ণা সেন প্রথম মানে প্রফেশনাল স্টেজে অভিনয় করেছিলেন।
সেই থিয়েটার পাড়া এখন দিদি না না, ও তো যাতা হয়ে গেছে, ওইসব মনে করিও না, খারাপ লাগে। ওই এটা একটু বলো তোমার তুমি তো বললে বুম্বাদার কথা, দেব এবং জিৎ আর অঙ্কুশের কথাও তুমি বললে, দেব এবং জিৎ ওদের কি রকম লাগে? দেখো, কাছের বলতে তো বুম্বা ঋতু, বুম্বা আমার কি আমি নিজেও আজও বলতে পারবো না, ছেলে না ভাই না কি, ওর সঙ্গে আমার বন্ডিং একদম আলাদা। আমরা কোনোদিনও ও গ্লিসারিন নেয়নি, আমিও গ্লিসারিন নিইনি, আমাদের বন্ডিংটাই আলাদা। টালিগঞ্জের আমরা যা দেখেছি সেই জিনিস তো নেই, বরঞ্চ এখন এ ওর পেছনে লাগছে, সে তার পেছনে লাগছে। এ হচ্ছে মুদ্রা ব্যাপার, যেটা যে আমাদের বাংলা ছবিকে কোন জায়গায় ছিল ভাবো তো। বাংলা ছবির গল্প নিয়ে বম্বের ডিরেক্টররা ছবি করতো, সেই ছবি হিট হয়ে যেত। বাংলার ছবি সবাই বলতো, বাংলার থেকে গল্প আনো, তো সেগুলো কোথায় গেল? এখন বাংলায় কি দিচ্ছে? গল্প কই?